আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সন্ধ্যার সংবাদে। পুরো সময় আপনাদের সাথে আছি আমি ফাহমিদা সালাম এবং একই সাথে রয়েছে আমি নুসরাত সুজানা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সমর্থিত ওয়ার্ড কাউন্সিলর তাজুল ইসলাম বাপ্পির নির্দেশে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। জানা গেছে, রাজনৈতিক প্রতিহিংসার কারণে নৃশংস এই হত্যাকাণ্ড ঘটেছে। মঙ্গলবার বিকেলে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ শরীফুল ইসলাম। পুলিশ জানায়, আওয়ামী লীগ ও ছাত্রলীগের বিরুদ্ধে কথা বলায় ঘটানো হয় নৃশংস এই হত্যাকাণ্ড। হত্যা মামলায় পলাতক ফয়সাল করিম মাসুদ সহ 17 জনের বিরুদ্ধে চার্জশিট জমা দেওয়া হয়েছে। এর মধ্যে 12 জনকে গ্রেফতার করা হয়েছে। আগামী 7 জানুয়ারির মধ্যে এ মামলার চার্জশিট দেওয়া হবে। গত 12 ডিসেম্বর দুপুরে রাজধানী বিজয়নগরের বক্স কালভার্ট রোড এলাকায় সন্ত্রাসীদের গুলিতে আহত হয় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদি। গত 18 ডিসেম্বর রাতে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে মারা যান তিনি। শুটার ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল ওরফে দাউদ এবং তার সহযোগী আলমগীর হোসেন দ্বয়কে পলায়নের বিষয়ে সার্বিক সহায়তাকারী তদন্তে প্রাপ্ত আসামি তাজুল ইসলাম চৌধুরী বাপ্পি পল্লবী থানা যুবলীগের সভাপতি ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 6 নং ওয়ার্ডের আওয়ামী লীগ মনোনীত নির্বাচিত কমিশনার কাউন্সিলর ছিলেন। কাজে আসামিদের রাজনীতি পরিচয়, ভিকটিমের পূর্ববর্তী বিভিন্ন রাজনৈতিক বক্তব্য থেকে তদন্তে প্রকাশ পায় যে রাজনৈতিক প্রতিহিংসার কারণে শরীফ ওসমান হাদি ওরফে ওসমান গনিকে গুলি করে হত্যা করা হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে তৃতীয় দিনে আপিল করেছেন 122 জন। তাদের প্রত্যাশা, কমিশনের কাছে ন্যায় বিচার পাবেন তারা। এদিকে কমিশন পক্ষপাতিত্ব বা পাতানো নির্বাচনের দিকে গেলে রাজপথে নামার হুঁশিয়ারি দিয়েছেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তার অভিযোগ, চেয়ারপারসন দেশে আসার পর থেকে প্রশাসন এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থা একটি পার্টি অফিসকে কেবলা বানিয়ে ফেলেছে। সাদিয়া কানিজের রিপোর্টে থাকছে বিস্তারিত। মনোনয়নপত্র বাতিল বা অবৈধ ঘোষণা করা প্রার্থীদের আপিল কার্যক্রম শুরু হয় সোমবার। আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নিজেদের প্রমাণ দিতে আইনি লড়াইয়ে জয়ী হবার অপেক্ষায় তারা। প্রথম 2 দিনেই 164 জন প্রার্থী তাদের প্রার্থিতা ফিরে পেতে আবেদন জমা দিয়েছেন। হলফনামায় তথ্যের ভুল, ঋণ খেলাপি বা সমর্থকদের স্বাক্ষরে গরমিল, ক্রমিক নম্বর ভুল, এমন নানা কারণে বাদ পড়েছেন প্রার্থীরা। এ সময় নির্বাচনী পরিবেশ, প্রশাসনের অসহযোগিতা নিয়ে প্রশ্ন তোলেন কোনো প্রার্থী। স্বতন্ত্র প্রার্থীকে 1% স্বাক্ষর দিতে হয়, এই ক্রমিক নাম্বারে ভুল আছে। বাস্তবে আমাকে যে চিঠি দেওয়া হয় সেখানে ক্রমিক নাম্বারের কথা বলা হয়নি, সেখানে বলা হয়েছে 1-2 জন ভোটারকে পাওয়া যায়নি। আমার কথা হলো যে 1% বিষয়টিকে আমি ব্যক্তিগতভাবে মানি না। কুমিল্লা অঞ্চলের এবং দাউদকান্দির নির্বাচনী অফিস আমার প্রতিপক্ষের সাথে আতাত করে আমার এই নমিনেশনটি বাতিল করার ব্যবস্থা করেছে। আমি বিশ্বাস করি সেই প্রমাণ আমার হাতে রয়েছে। ইনশাআল্লাহ শুনানির দিন আমি সেটি উপস্থাপন করব কমিশনের সামনে এবং যথাযথভাবে জাতিকে আমি সেটি জানাতে সক্ষম হব। এদিকে মনোনয়নপত্র যাচাই বাছাই প্রক্রিয়ায় একতরফা সিদ্ধান্ত নিচ্ছে নির্বাচন কমিশন, এমন অভিযোগ করেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ। বলেন, আচরণবিধি লঙ্ঘনের পরও অনেক প্রার্থীকে বৈধতা দেয়া হয়েছে। একটা আশঙ্কার বিষয়, শঙ্কার বিষয় যে এই নির্বাচনটা কি সুষ্ঠু, নিরপেক্ষ এবং মানুষের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে সম্পন্ন হবে, নাকি প্রশাসনের যেই বিগত 3টা নির্বাচনে আমরা দেখে এসেছি প্রশাসনের এক ধরনের পক্ষপাতিত্ব, একতরফা আচরণ, ব্যালট পূরণ করে রাতের ভোট, এই ধরনের একটা ব্যবস্থার মধ্য দিয়ে, একটা সেটেলমেন্টের মধ্য দিয়ে নির্বাচনটা হয়ে যাবে। 12 ফেব্রুয়ারি নির্বাচন সুষ্ঠু ও গণতান্ত্রিক হবে কিনা তা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে বলেও জানান তিনি। রায় দিলেন, একজন এটা বাতিল করলেন আর একজন এটা বৈধ করলেন। এটা আমরা মনে করি যে স্পষ্টভাবেই একটি নির্দিষ্ট দলের প্রতি, একটি নির্দিষ্ট গোষ্ঠীর প্রতি প্রশাসনের এক ধরনের একতরফা এবং পক্ষপাতিত্বের পরিচয় আমরা দেখেছি। নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিয়ে প্রশ্ন তোলেন ইসলামী আন্দোলনের সিনিয়র যুগ্ম মহাসচিব। কোনো ক্যান্ডিডেটের ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে, আবার দেখা গেল আমাদের ক্যান্ডিডেটের ক্ষেত্রে ছাড় দেওয়া হয় না। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও অভিযোগ তোলেন দলের নেতারা। সাদিয়া কানিজ, আরটিভি, ঢাকা।
জুলাই অভ্যুত্থানে থানা থেকে লুট হওয়া 15% অস্ত্র ও 30% গুলি এখনও উদ্ধার করা হয়নি বলে জানিয়েছে নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। মঙ্গলবার চট্টগ্রাম সার্কিট হাউসে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট 2026 উপলক্ষে আইন শৃঙ্খলা রক্ষাকারী সেলের বৈঠকে তিনি একথা বলেন। তিনি বলেন, হারিয়ে যাওয়া গোলা বারুদের একটা বড় অংশ উদ্ধার হয়নি। এগুলো উদ্ধার করতে পারলে মানুষের মধ্যে নির্বাচনী আস্থা ফিরবে। নির্বাচনকে কেন্দ্র করে এক ধরনের গান রানিং হয়। জুলাই অভ্যুত্থানের পরে আমরা জানি আমাদের উল্লেখযোগ্য সংখ্যক অস্ত্র কিন্তু এখনো উদ্ধার করা সম্ভব হয় নাই। এই পর্যন্ত আমরা আনুমানিক 85% কাছাকাছি হবে অস্ত্র উদ্ধার করতে সক্ষম হয়েছি। এখনো আনুমানিক 15% অস্ত্র কিন্তু উদ্ধার করা সম্ভব হয় না, এগুলো খুঁজে পেতে হবে। জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক সক্ষমতা বৃদ্ধির তাগিদ দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেই সঙ্গে মানবিক রাজনীতি অব্যাহত রেখে দলকে এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি। সকালে ঢাকা 17 আসনের নেতাকর্মীদের সঙ্গে বৈঠকে তিনি এসব কথা বলেন। ব্রুটো রফিকের রিপোর্টে থাকছে বিস্তারিত। রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে নিজ নির্বাচনী আসন ঢাকা 17 এর নেতাকর্মীদের সঙ্গে বৈঠক করেন তারেক রহমান। এ সময় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলীয় ও অঙ্গ সংগঠনের কেন্দ্রীয় এবং থানা পর্যায়ে নেতারা উপস্থিত ছিলেন। বৈঠকে তারেক রহমান ঢাকা 17 আসনে ভোটারদের সমস্যা চিহ্নিত করতে নেতাকর্মীদের নির্দেশনা দেন। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যেহেতু এখান থেকে ইলেকশন করছেন এবং আমরা বিপুল ব্যবধানে ইনশাল্লাহ দানের শীষের প্রার্থী হিসাবে জনাব তারেক রহমান এখানে বিপুল ব্যবধানে জয়ী হবেন বলে আমরা অত্যন্ত আশাবাদী। তিনি ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছেন যে দলের প্রার্থী হিসাবে দানের শীষের পক্ষে এবং দানের শীষের উপর ভরসা রাখার জন্য। নির্বাচনকে সামনে রেখে দলকে আরও শক্তিশালী করার তাগিদ দেন তারেক রহমান। সংগঠনকে শক্তিশালী করার বার্তা, সামনে নির্বাচন, মানুষকে মানবিকভাবে আমাদের যেই রাজনীতি করার লক্ষ্য এবং উদ্দেশ্য সেটাকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরে এগিয়ে নিয়ে যাওয়ার বার্তা। অন্যদিকে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক অনুষ্ঠানে রুহুল কবির রিজভী বলেন, বিএনপি ক্ষমতায় গেলে মানুষে মানুষে ভেদাভেদ কমিয়ে আনবে। এই সমাজের মধ্যে কে ছোট কাজ করে কে বড় কাজ করে এই ব্যবধান থাকবে না। দেশের আইন কানুন হতে হবে মানুষের পক্ষে, মানব কল্যাণের পক্ষে। এখন কেউ কারো দ্বারা নিপীড়িত হবে না, নির্যাতিত হবে না। তারেক রহমানের নেতৃত্বেই স্বনির্ভর বাংলাদেশ গড়ে উঠবে বলে জানান বিএনপি নেতারা। রুদ্র রফিক, RTV, ঢাকা। জুলাই আন্দোলন ছিল জাতীয় মুক্তির সংগ্রাম, এটাকে অবজ্ঞা করে কোনো বক্তব্য দেয়া ধৃষ্টতা বলে অভিহিত করেছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। জুলাই হত্যাযজ্ঞে মানবতা বিরোধী অপরাধের মামলায় আনিসুল হক এবং সালমান এফ রহমানের বিরুদ্ধে অভিযোগ গঠনের উপর আদেশের জন্য 12 জানুয়ারি দিন ঠিক করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। চিফ প্রসিকিউটর বলেন, 24-এর আন্দোলন দমনে কারফিউ দেয়া এবং ইন্টারনেট বন্ধ করার মতো শয়তানি ও কুবুদ্ধি করেছিল সালমান এফ রহমান, আনিসুল হক ও জুনায়েদ আহমেদ পলক। বিস্তারিত জিএম মাহমুদের রিপোর্টে। 24 জুলাই আগস্টে আন্দোলন চলাকালীন কারফিউ দিয়ে এবং গণভবনে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করে হত্যাকাণ্ডে সহায়তা সহ 5 অভিযোগে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সালমান এফ রহমানের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনে আসামি পক্ষের শুনানি হয় মঙ্গলবার। শুনানি শেষে অভিযোগ গঠনের উপর আদেশের জন্য 12 জানুয়ারি দিন ঠিক করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। যদিও অভিযোগ অস্বীকার করেছে আসামি পক্ষের আইনজীবী। বলেন, ঘটনার সঙ্গে তার মক্কেলদের সম্পৃক্ততার তথ্য প্রমাণ উপস্থাপনে প্রসিকিউশন ব্যর্থ হয়েছে। আইনগতভাবে আনিসুল হক অথবা সালমান এফ রহমানের এই ধরনের ঘটনার সাথে সম্পৃক্ততার কোনো অভিযোগ ও তথ্যপত্রের মাধ্যমে এই ট্রাইব্যুনালে উপস্থাপন করতে পারেন নাই। বলেছি ওনাদেরকে এই অভিযোগ থেকে অব্যাহতি দেওয়ার জন্য। সরকারের সব এজেন্সির উপর অভিযুক্তদের কর্তৃত্ব ছিল উল্লেখ করে চিফ প্রসিকিউটর জানান, তাদের নিজেদের খোঁড়া গর্তেই এখন তারা নিজেরা পড়েছেন। যত ধরনের শয়তানি, যত ধরনের দুর্বুদ্ধি এই গণহত্যা করার জন্য এই দুজনের কথোপকথন এবং অন্যান্য সামগ্রিক সাক্ষ্য প্রমাণিত থেকে স্পষ্ট যে এই দুজনের সরকারের ডিসিশন মেকিংয়ে তাদের উল্লেখযোগ্য ভূমিকা ছিল। এ সময় জুলাই আন্দোলনকে অবজ্ঞা না করার আহ্বান জানান তিনি। জুলাই আগস্টের আন্দোলন
জুলাই চার্টার, জুলাই সনদ এবং রাজনৈতিক দলের ঐক্যমত্যের মাধ্যমে এটা জাতির মুক্তি সংগ্রাম হিসেবে বিবেচিত। এই সংগ্রামকে সন্ত্রাসবাদী আন্দোলন বলার ধৃষ্টতা কেউ যেন না দেখায়। পরে একই ট্রাইব্যুনালে রাজধানীর রামপুরায় কার্নিশে ঝুলে থাকা এক ব্যক্তিকে গুলি করা সহ 2 জনকে হত্যা মামলায় সাক্ষ্য নেওয়া হয়। অন্যদিকে ট্রাইব্যুনাল 2A জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলায় তদন্ত কর্মকর্তার জেরা এবং কুষ্টিয়ায় 6 জনকে হত্যার অভিযোগে জাসদ সভাপতি হাসানুল হক ইনুর মামলায় সাক্ষ্য গ্রহণ হয়। এছাড়াও সাভারের আশুলিয়ায় 6 মরদেহ পোড়ানো সহ 7 জনকে হত্যা মামলায় সাফাই সাক্ষীর জন্য 11 জানুয়ারি দিন নির্ধারণ করে ট্রাইব্যুনাল। GM মাহমুদ, RTV, ঢাকা। জুলাই যোদ্ধাদের বিচার নয়, বরং সুপরিকল্পিতভাবে চরিত্র হননের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বলেন, কয়েকটি মিডিয়া জুলাই গণঅভ্যুত্থানের নেতাকর্মীর নামে সত্য মিথ্যা যাচাই না করেই নেতিবাচক সংবাদ প্রচার করছে। সোমবার গভীর রাতে কারামুক্ত জুলাই যোদ্ধা সুরভির টঙ্গীর বাসায় গিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন নাহিদ। তিনি আরও বলেন, সুরভির বিরুদ্ধে করা মামলাটি বানোয়াট ও ষড়যন্ত্রের একটি অংশ। জুলাই গণঅভ্যুত্থানের নেতাকর্মীদেরকে সারা দেশে চাঁদাবাজ, দুর্নীতিবাজ হিসেবে চিত্রিত করার জন্যই এই ধরনের মিডিয়া দ্বারা পরিকল্পনা করা হচ্ছে এবং এটা কিন্তু বাংলাদেশের জনগণ জানে 5ই আগস্টের পরে কারা চাঁদাবাজি করেছে, কারা দুর্নীতি করেছে, কারা জমি দখল করেছে। সেই ঘটনাকে লুকানোর জন্য, প্রকৃত চাঁদাবাজদেরকে লুকানোর জন্য জুলাই গণঅভ্যুত্থানের নেতাকর্মীদের উপরে এই ধরনের মিথ্যা দোষারোপ করার চেষ্টা করা হচ্ছে। গভীর সমুদ্রে গবেষণা ও সমস্যা চিহ্নিত করতে গুরুত্ব আরোপ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে রাষ্ট্র অতিথি ভবন যমুনায় এ সংক্রান্ত একটি সভায় তিনি এসব কথা বলেন। প্রধান উপদেষ্টা বলেন, দেশের সম্পদগুলো ঠিকমতো কাজে লাগানো যায়নি, তাই পর্যাপ্ত গবেষণা পলিসি সাপোর্ট প্রয়োজন। যুক্তরাজ্যের রয়্যাল নেভির একটি বহুমুখী হাইড্রোগ্রাফিক ও ওশনোগ্রাফিক সার্ভে ভেসেল HMS এন্টারপ্রাইজ বর্তমানে বাংলাদেশ নৌবাহিনীর কাছে হস্তান্তরের প্রক্রিয়ায় রয়েছে। ভেসেলটি সমুদ্রের তলদেশ গভীরতা এবং অন্যান্য সামুদ্রিক তথ্য সংগ্রহ করবে, যা বাংলাদেশের সামুদ্রিক গবেষণা ও সক্ষমতা বৃদ্ধিতে সহায়ক হবে বলে জানানো হয় বৈঠকে। এ সময় উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার, প্রধান উপদেষ্টা আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী সহ অন্যান্যরা। মোস্তাফিজ ইস্যুতে এখন তলানিতে গিয়ে ঠেকেছে ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড BCCI ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড BCBর মধ্যকার সম্পর্ক। কাটার মাস্টারের নিরাপত্তা দিতে ব্যর্থ ভারতীয় বোর্ডের উপর কোনো ভরসা রাখতে পারছে না BCB। সর্বোচ্চ নিরাপত্তা ও সম্মান দিলেও দল না পাঠানোর সিদ্ধান্তে এখনও অনড় বোর্ড। বিস্তারিত মাহফুজুল ইসলামের রিপোর্টে। BCCI এর এক সিদ্ধান্তে হয়ে গেল সব টালমাটাল। মুস্তাফিজ ইস্যুতে ভারতীয় বোর্ডের সিদ্ধান্তে নড়ে চড়ে বসা BCB আগেই জানিয়েছে নিজেদের সিদ্ধান্ত। দল না পাঠানোর এই সিদ্ধান্তে এখন পর্যন্ত অটল BCB। বোর্ডের এই কঠোর অবস্থানের পর স্পষ্ট যে ভারত সর্বোচ্চ নিরাপত্তা দিলেও T20 বিশ্বকাপ খেলতে ভারতে দল পাঠাবে না বাংলাদেশ। কারণ শুধু মুস্তাফিজই নয়, আরও অনেকেই সে দেশে অনিরাপদ। বিশেষ করে বিশ্বকাপ কাভার করতে যাওয়া সাংবাদিক, সাপোর্টিং স্টাফদের নিরাপত্তা নিয়েও রয়েছে সংশয়। বাংলাদেশের এমন কঠোর অবস্থানের পর ব্যাকফুটে আছে BCCI ও ICC। বিশেষ করে টুর্নামেন্ট শুরুর 1 মাস আগে এমন উদ্ভূত পরিস্থিতিতে খেলা স্থানান্তরে আছে অনেক হিসেব নিকেশ। বিশেষ করে শ্রীলঙ্কায় বাংলাদেশের খেলা স্থানান্তর হলে সেখানে সম্প্রচার যন্ত্র ও ক্রুদের স্থানান্তর ও লজিস্টিক ব্যবস্থাপনায় বাড়বে ব্যয়। ক্ষতির মুখে পড়বে BCCI ও ICC। এ বিষয়ে সিদ্ধান্ত নিতে এরই মধ্যে ICC-তে চলছে তোড়জোড়। তবে সে সিদ্ধান্ত নিতেও বেগ পেতে হবে ICC-কে, কারণ বাংলাদেশের দাবি পূরণে প্রয়োজন গ্রুপ পর্বের বাকি দলগুলোর সম্মতি। এদিকে মোস্তাফিজ ইস্যুতে IPL সম্প্রচার বন্ধের নির্দেশনায় দেশের অর্থনীতিতে কোনো প্রভাব পড়বে না বলে জানান অর্থ উপদেষ্টা। সেটা অর্থনীতির সাথে আমার মনে হয় না, অ্যাটলিস্ট আমাদের পারচেজের ব্যাপারে এগুলো আমরা প্রভাব পড়বে। শুরুটা কিন্তু বাংলাদেশ থেকে করা হয় নাই, এটা আপনারা স্বীকার করবেন। এটা সিকুয়েল যেটা হয়েছে এগুলো সেটা আনফর্চুনেট। আমি বলি এটা দুঃখজনক, এটা দুই দেশের জন্য কারোর জন্য ভালো। এদিকে মুস্তাফিজ ইস্যুতে তোলপাড় পশ্চিমবঙ্গের রাজনৈতিক পাড়া। রাজ্যের কংগ্রেস নেতারা বিজেপিকে নিচ্ছেন এক হাত, অন্যদিকে কলকাতার মালিক শাহরুখ খান হয়ে উঠেছেন বিজেপির চোখে অলিখিত ভিলেন।
কারণ হিসেবে তার সঙ্গে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের ঘনিষ্ঠতার বিষয়টি সামনে টেনে আনছেন অনেকে। প্রশ্ন উঠেছে 2026 সালের মাঝামাঝি পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে তৃণমূল ও বিজেপির এই ভোটের রেষারেষির বলি হলেন কি বাংলাদেশের মুস্তাফিজ? মাহফুজুল ইসলাম, RTV। খুচরা ও পাইকারি ব্যবসায়ীরা কারসাজি করে সিলিন্ডারের গ্যাসের দাম বাড়িয়েছে বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মোহাম্মদ ফাজুল কবির খান। অস্বাভাবিকভাবে এলপিজির দাম বাড়ানো ব্যবসায়ীদের বিরুদ্ধে মোবাইল কোর্ট করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, যারা দোকান বন্ধ রেখেছেন সেগুলো খোলার ব্যবস্থা নেওয়া হচ্ছে। সচিবালয়ে সরকারি ক্রয় এবং অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের সভা শেষে একথা বলেন। দাম বৃদ্ধির সাথে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের কেউ জড়িত কিনা তা খতিয়ে দেখা হবে বলে জানান জ্বালানি উপদেষ্টা। এলপিজি যারা করে তারা আশা করতেছিল যে এলপিজির দাম বাড়বে, যেটা আপনারা দেখছেন যে বিআরসি 53 টাকা না কত টাকা যেন বাড়াইছে। তো এইটার অনেকে সুযোগ নেওয়ার চেষ্টা করছে। যে অস্বাভাবিক যে হয়েছে, এটা একটা কারসাজির মাধ্যমে করা হয়েছে এবং সরকার এই জন্য ব্যবস্থা নিচ্ছে জেলা প্রশাসনের মাধ্যমে এবং পুলিশের মাধ্যমে। অভিযোগ পাল্টা অভিযোগের মধ্য দিয়ে শেষ হলো যৌথ নির্বাচনের ভোট গ্রহণ। সকাল 9টা থেকে শুরু হয়ে তা বিরতিহীনভাবে চলে বিকেল 3:30টা পর্যন্ত। শেষ খবর পাওয়া পর্যন্ত ভোট গণনা চলছে। যদিও এরই মধ্যে ছাত্রদল ও ছাত্র শিবির সমর্থিত উভয় প্যানেলই নির্বাচন কমিশনের বিরুদ্ধে তুলেছে পক্ষপাতিত্বের অভিযোগ। সর্দার রাজীবের রিপোর্টে বিস্তারিত। দীর্ঘ প্রায় 4 দশক পর অনুষ্ঠিত হল জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল সংসদ নির্বাচন। এতে সকাল থেকেই বিশ্ববিদ্যালয়টিতে ছিল উৎসবের আমেজ। বেলা বাড়ার সাথে সাথে বাড়তে থাকে ভোটারের সংখ্যাও। তারপরে শিক্ষার্থীদের কিছুটা হতাশ ছিল, কিন্তু গতকাল এবং আজকের যে পরিবেশ দেখে ভালোই মনে হচ্ছে। আমাদের ক্যাম্পাসে দেখাইতেছে অনেক কিছু নিয়ে সংকট আছে আমাদের। এই সংকটগুলো মোটামুটি ওরা কিছুটা কাভার দিবে। তবে এরপরেই ঘটে অনাকাঙ্ক্ষিত ঘটনা। জোর করে ক্যাম্পাসে প্রবেশের অভিযোগে এক বহিরাগতের উপরে চড়াও হয় প্রার্থীদের একটি অংশ। এরপর সন্দেহজনকভাবে ঘোরাঘুরির অভিযোগে তুলে আরও 2 নারীকে পুলিশে সোপর্দ করে তারা। এদিকে ভোট শুরুর প্রথম ভাগেই নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে তুলে পাল্টাপাল্টি বক্তব্য দেয় ছাত্র শিবির সমর্থিত প্যানেল ও ছাত্রদল প্যানেলের প্রার্থীরা। একাধিক ভাই বোনদেরকে হেনস্থা করা। অন্যদিকে নির্বাচন কমিশনের বিরুদ্ধে ছাত্রদল ছাত্র শিবিরকে বিশেষ সুবিধা দেওয়ার অভিযোগ করে ক্ষোভ প্রকাশ করেন ছাত্র শক্তি সমর্থিত প্যানেল। এছাড়াও কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলে শিক্ষকদের একটি সংগঠন। যারা কালো টাকার ছড়াছড়ি করে, পেশি শক্তির ছড়াছড়ি করে, তাদের এই গন্ডগোল শিক্ষার্থীদের মাঝে একটি ভীতি তৈরি করেছে। একজন এজেন্টের হাতে একটা বড় বই, সেই বড় বইয়ের মধ্যে যখন দেখি সে বই উল্টাচ্ছে আর বইয়ের উল্টা পাশে এই ধরনের পেজটা রয়েছে। যশোর কেন্দ্র ও হল সংসদ নির্বাচনে মোট 34 পদের বিপরীতে লড়ছেন 190 প্রার্থী। নির্বাচন ঘিরে কঠোর অবস্থানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সর্দার রাজীব, RTV, ঢাকা। এবার দুর্নীতির মামলায় প্রথমবারের মতো কারাগারে থাকা নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারের বিরুদ্ধে আদালতে চার্জশিট দিতে যাচ্ছে দুদক। এক্সিম ব্যাংক থেকে ঋণের নামে 615 কোটি টাকা আত্মসাতের ঘটনায় তাকে সহ 30 জনকে অভিযুক্ত করে কমিশন চার্জশিটের অনুমোদন দিয়েছে। আওয়ামী সরকারের সুবিধাভোগী ব্যবসায়ী হিসেবে পরিচিত দুদকের জালে ফাঁসা নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারের বিরুদ্ধে ঋণের নামে অর্থ আত্মসাৎ ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে 3টি মামলা করে। এদিকে দুর্নীতির অভিযোগে বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেরনিয়াবাদ সাদিক আবদুল্লার বিরুদ্ধে একটি মামলা করেছে সংস্থাটি। এদিন বিজ্ঞাপন প্রচারের নামে 8 কোটি 17 লাখ টাকা আত্মসাতের অভিযোগে প্রিমিয়ার ব্যাংকের সাবেক চেয়ারম্যান HBM ইকবাল সহ 15 জনের বিরুদ্ধে মামলা করে দুদক। রাজশাহী সহ 10 জেলায় বইছে শৈত্যপ্রবাহ। দেশের সর্বনিম্ন তাপমাত্রা কমে গেলেও রাজধানীর আজ তাপমাত্রা বেড়েছে। রাজশাহীতে সর্বনিম্ন 7 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। দিনাজপুরে দিনের বেলায় সড়কে হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন। কনকনে শীতে বিপর্যস্ত কুড়িগ্রামের শ্রমজীবী মানুষের জীবন। অতিরিক্ত কুয়াশায় বোরোর বীজতলা ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা। 8.5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কাঁপছে পদ্মা পাড়ের জনপদ
পাবনার ঈশ্বরদী। রাস্তার পাশে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন অনেকে। দুদিন ধরে সূর্যের দেখা নেই চুয়াডাঙ্গায়। সকাল 6টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 7.5 ডিগ্রি সেলসিয়াস। এছাড়াও হাত কাঁপানো শীতে জবুথুবু, শরীয়তপুর, পঞ্চগড়, টাঙ্গাইল, খুলনা সহ বিভিন্ন জেলার জনজীবন। সন্ধ্যার সংবাদ এই পর্যন্তই। রাতের সংবাদ 11:15টায় দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।